সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নালদা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে সবাইকে আজকে ক্লাসে শুভেচ্ছা রইল। আশা করি তোমরা সকলে যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমি সুকান্ত মিস্ত্রি, সহকারী শিক্ষক, ভৌত বিজ্ঞান, নালদা মাধ্যমিক বিদ্যালয়, ফকিরহাট, বাগেরহাট। আজকের আমরা সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়ে কিছু অংশবিশেষ আলোচনা করব, ব্যাখ্যা করব এবং এইগুলো তোমরা পরবর্তীতে লিখতে পারবে, ব্যাখ্যা করতে পারবে। আমরা কিছু ছবি লক্ষ্য করি। দেখো, এই ছবিগুলোকে আমরা দেখে থাকি সচরাচর, ভালো করে খেয়াল করব। কিন্তু দেখো, একদম উপরে সর্বডানে বামে যে পাত্রটা আছে, ওই পাত্রে যে জিনিসটা আছে, যে খাদ্যটা আছে, তার উপরে কেমন যেন একটা স্পট পড়ছে, তাই না? এখানে দেখো যে ফলটা রাখা আছে, আপেলের গায়ে একটা স্পট আছে। আবার ধানের ক্ষেত্রে যদি আমরা দেখি, ধানে কিন্তু এখানে ধানের শীষে কেমন সমস্যা দেখা দিয়েছে, চিটচিট ভাব মনে হচ্ছে। আবার এপাশে যে এপাশেও দেখছি যে এই ফলটাতে সমস্যা আছে, পোকা বা জাতীয় কিছু একটা লাগছে মনে হয়। তো এটাকে আমরা কি বলতে পারি? আমরা নিশ্চয়ই জানি যে আমাদের খাদ্য খাবারগুলো এভাবে রেখে দিলে পরের দিন অথবা তার দু একদিন পরেও দেখা যায় খাবারগুলোর উপর এরকম সাদা সাদা একটা স্তরণ পড়ছে। এটাকে কী বলে জানি কি আমরা? অবশ্যই জানি। তো এখানে কিন্তু মাখনের ক্ষেত্রে এরকম অবস্থা আছে, ভিনেগারের ক্ষেত্রে, রোগাক্রান্ত ভুট্টার ক্ষেত্রে এই সমস্যাগুলো এখানে ছবির মাধ্যমে দেখানো হচ্ছে। তো বিভিন্ন প্রকার কোষের কথা বলা হলো। দেখো, এটা উদ্ভিদ কোষ, প্রাণী কোষ, অ্যামিবা কোষ, ব্যাকটেরিয়া কোষ। আমরা ছবিগুলো দেখি ভালো করে এবং এগুলো আমরা অবশ্যই ছবিগুলো মনে রাখবো যে কোনটা কোন ধরনের কোষ। তাহলে আজকে আমাদের পাঠের বিষয়টা কি হতে পারে? পাঠের বিষয়টা অবশ্যই ব্যাকটেরিয়া, কারণ আমরা দেখেছিলাম মাখন বা আপেল, এই যে ফলগুলোর ওপর বা ধানের শীষের উপর যে জীবাণু, এগুলো মূলত কি একটা ব্যাকটেরিয়া। তাহলে আজকে পাঠের বিষয়টা আমাদের কি? ব্যাকটেরিয়া। দেখো, বলা হচ্ছে অণুবীক্ষণ যন্ত্রের ব্যাকটেরিয়া কেমন দেখায়। তো ব্যাকটেরিয়া যেহেতু এক প্রকার না, অনেক প্রকারের ব্যাকটেরিয়া আছে। তা দেখো, আমাদের এখানে যে অণুবীক্ষণ যন্ত্রে প্রথমে দুটো ব্যাকটেরিয়াকে দেখানো হচ্ছে, আর নিচে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে দেখো এগুলোকে আরও বেশি স্পষ্ট দেখাচ্ছে। প্রথমটা আমাদের সরল অণুবীক্ষণ যন্ত্রে ছিল, আর পরেরটা ছিল ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে। ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে কিন্তু এদের আকারগুলো সুস্পষ্ট দেখা যাচ্ছে। তো একটি আদর্শ ব্যাকটেরিয়া কোষটা কেমন হয় আমরা একটা ছবির মাধ্যমে সেটা দেখব। কোষ প্রাচীর থাকে, প্লাজমা মেমব্রেন থাকে, রাইবোজোম থাকে, ক্রোমোজোম থাকে, প্লাজমিড থাকে, ভলিউটিন থাকে, ফ্ল্যাজেলা থাকে। তো আমরা একটা আদর্শ ব্যাকটেরিয়ার ছবিটা দেখি ভালো করে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ। দেখো, প্রত্যেকটা নাম আমরা মনে রাখার চেষ্টা করি। আদর্শ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কী কী থাকে আমাদের? কোষ প্রাচীর, প্লাজমা মেমব্রেন, রাইবোজোম, ক্রোমোজোম, ভলিউটিন, প্লাজমিড, ফ্ল্যাজেলা, এগুলো থাকে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নামগুলো অবশ্যই নোট খাতায় লিপিবদ্ধ করবে এবং মনে রাখবে। ব্যাকটেরিয়ার যে বৈশিষ্ট্যগুলো অণুবীক্ষণ বা ইলেকট্রন অণুবীক্ষণ বা সরল অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে যে বৈশিষ্ট্যগুলো পাওয়া গেছে, দেখো বলছে এটা এককোষী একক। আবার বলছি এটা দ্বিবিভাজন হতে পারে, এটা দলবদ্ধ। এককোষী একক, দ্বিবিভাজন আর দলবদ্ধ, এটা ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য। এখানে
অ্যান্টনি ভ্যান লিওন হুককে দেখানো হচ্ছে। ব্যাকটেরিয়ার কয়েকটা অংশ আছে, তার একটি অংশ হলো কক্কাস। তো কক্কাসকে দেখে বোঝা যাচ্ছে কি কিছুটা বৃত্তাকার টাইপের, ব্যাসিলাস কিছুটা দণ্ডাকার। এটা কমার মতো দেখতে বা মাউসের মতো দেখতে হয়। তাহলে আমরা প্রথমে কি বললাম যে কক্কাস ব্যাসিলাস। দেখো ব্যাকটেরিয়াগুলো আমরা আবার একটু ব্যাখ্যা আসলাম যে ব্যাকটেরিয়া প্রকারভেদের ক্ষেত্রে প্রথমে ছিল কক্কাস, এটা বৃত্তাকার বা গোলাকার দেখতে। এটা কক্কাসের পর ছিল ব্যাসিলাস, যেটা দণ্ডাকার। ব্যাসিলাসের পরে আসছে কমা, কিছুটা কমা বা মাউসের মতো দেখতে। এরপরে দেখো স্পাইলাম। তাহলে আমরা বুঝলাম কি যে ব্যাকটেরিয়াকে 4টি ভাগে ভাগ করা হয়েছে। কয়টি ভাগে ভাগ করা হয়েছে? ব্যাকটেরিয়াকে 4টি ভাগে ভাগ করা হয়েছে। একটা কক্কাস, স্পাইলিয়া, ব্যাসিলিয়া, ভাইভিরিয়াস। এই 4টি ভাগে ভাগ করা যায় এবং তাদের ছবিগুলো কিন্তু ওখানে স্পষ্ট করে দেখানো হলো। শিক্ষার্থী কিন্তু আবারও দেখো ছবিগুলোর সাথে সাথে নাম মিলিয়ে দেখো। অবশ্যই তোমরা এটা খাতায় লিপিবদ্ধ করে রাখবে, তোমাদের মনে থাকবে। তো ব্যাকটেরিয়ার অপকারী ভূমিকা মানে ক্ষতিকারক যে দিকগুলো সেটা বলা হচ্ছে। ব্যাকটেরিয়ার অপকারী ভূমিকা অর্থাৎ ক্ষতিকারক দিকগুলোকে বোঝানো হচ্ছে। যে কলেরা রোগে আক্রান্ত রোগী, ব্যাকটেরিয়ার ফলে কলেরা রোগে আক্রান্ত হতে পারে। আক্রান্ত লেবু গাছের পাতা এরূপ হয়ে যেতে পারে। অ্যানথ্রাক্স রোগে মৃত গরু, অর্থাৎ এটা ব্যাকটেরিয়া জনিত রোগ। অ্যানথ্রাক্স রোগটা ব্যাকটেরিয়া জনিত রোগ। খাদ্যদ্রব্যের পচন, খাদ্যদ্রব্য সহজে পচন ধরতে পারে। তো ব্যাকটেরিয়ার উপকারী ভূমিকা কি? আমরা যে দধির কথা বলি বা পনিরের কথা বলি, এই দধি বা পনির জমাট বাঁধতে কিন্তু ব্যাকটেরিয়া ভূমিকা রাখে। আবার পাট পচানো, পাটের থেকে যে আঁশ নেওয়া হয়, অর্থাৎ আমরা যে আঁশের কথা বলি, অনেকে আমাদের গ্রাম্য ভাষায় বলে থাকি কোষ্টা। তো এইগুলো কিন্তু আমাদের বস্ত্র শিল্পের জন্য ভীষণ একটা ভূমিকা একটা সময় ছিল, যে এটা মানে বাংলাদেশ পাটের জন্য বিখ্যাত ছিল এবং আমাদেরকে বলা হতো সোনালি, এই পাটকে বলা হতো সোনালি হাঁস। তো এই পাট পচনেও ব্যাকটেরিয়া ভূমিকা রাখে। চামড়া প্রক্রিয়াজাতকরণ, এটা কিন্তু একটা অবশ্যই আমাদের একটা লাভজনক ব্যবসা, যেটা আমাদের প্রতি বছর যে ঈদের সময় বা বিভিন্ন সময় যে পশু পাখিগুলো জবাই করা হয়, এই জবাইকৃত পশু পাখির চামড়াগুলো সংরক্ষণ করতে এই ব্যাকটেরিয়া ভূমিকা রাখে। আর এই চামড়াগুলো সংরক্ষণ করে যখন বিক্রিয়াজাতকরণ করা হয় তখন কিছুটা লাভবান হবে। তাহলে এক্ষেত্রেও ব্যাকটেরিয়া কিন্তু ভূমিকা রাখে। তো দলীয় কাজ এখানে বলা হচ্ছে, চা পাতা আরোহণ সিম জাতীয় উদ্ভিদের মূল ডিএনএ পানিতে ভাসমান তৈল। উপরের ছবিগুলো দেখে ব্যাকটেরিয়ার 5টি উপকারী ভূমিকার তালিকা করো। ব্যাকটেরিয়ার 5টি উপকারী ভূমিকার তালিকা তৈরি করতে বলা হয়েছে। তো এটা তোমাদের দলীয় বা বাড়ির কাজ থাকবে, তোমরা এই অংশটা করবা যে এইগুলোর সাহায্যে কীভাবে ব্যাকটেরিয়া উপকার করে। দলীয় কাজের ক্ষেত্রে বলছে সুস্থ মুরগি, মানুষের ফুসফুস, দূষিত পানি, রোগাক্রান্ত আলু। উপরে ছবিগুলো দেখে ব্যাকটেরিয়ার 5টি অপকারী ভূমিকার তালিকা তৈরি করো। তো ব্যাকটেরিয়া দূষিত পানি আমরা দেখছি, রোগাক্রান্ত আলুর ক্ষেত্রে, এসব ক্ষেত্রে কোন ক্ষেত্রে এর অপকারী ভূমিকা আছে। ছবিগুলো দেখে ব্যাকটেরিয়া 5টি অপকারী ভূমিকাটা আমাদের
তালিকাবদ্ধ করতে হবে। তাহলে আমরা পূর্বে আমাদের যে দলীয় কাজ ছিল, বলা হয়েছিল যে ব্যাকটেরিয়ার 5টি উপকারী ভূমিকার তালিকা, আর এখানে বলা হচ্ছে ব্যাকটেরিয়ার 5টি অপকারী ভূমিকার তালিকা। অবশ্যই তোমরা করবে এটা। তো মূল্যায়নের ক্ষেত্রে বলবো যে প্লাজমিড কি, ব্যাকটেরিয়া বংশবৃদ্ধি প্রক্রিয়ার নাম কি, ব্যাকটেরিয়া কোষে ফ্ল্যাজেলার কাজ কি, এটা তোমাদের মূল্যায়নের ক্ষেত্রে থাকবে অবশ্যই। তো মূল্যায়নটা অবশ্যই এখানে আমাদের যেহেতু মূল্যায়ন করার অভাবে সুযোগ নেই, তো তোমরা এই প্রশ্নগুলো তো বাড়িতে লিখবে। বাড়ির কাজ হিসেবে দিব কি, যে একটি ব্যাকটেরিয়া কোষের চিহ্নিত চিত্র অঙ্কন করো। আমরা প্রথমেই কিন্তু একটা ব্যাকটেরিয়া কোষের চিহ্নিত চিত্র অঙ্কন করেছিলাম এবং তার নাম অঙ্কিত করেছিলাম। তো এরূপ একটা ব্যাকটেরিয়া চিত্র অবশ্যই তোমরা প্রত্যেকে আঁকবে এবং তার নাম অঙ্কিত করবে। তো ব্যাকটেরিয়ার অর্থনৈতিক গুরুত্ব, এটা কিন্তু ভীষণভাবে আমাদের জন্য জেনে রাখা দরকার, কারণ ব্যাকটেরিয়া আবার আমাদের অর্থনৈতিকভাবে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো যেমন আমরা এর উপকারী দিকের ক্ষেত্রে বলেছিলাম, দধির কথা বলেছিলাম, পনিরের কথা বলেছিলাম, পাটের আঁশের ক্ষেত্রে বলেছিলাম, এইগুলোই কিন্তু মূলত ব্যাকটেরিয়ার অর্থনৈতিক গুরুত্ব। তো তাহলে আমরা অবশ্যই আমাদের এই প্রশ্নের উত্তর সঠিকভাবে বর্ণনা করতে পারবো। তো আমরা এই করোনা মহামারীকালীন সময় সকলকে বলবো সুস্থ থাকবো, ভালো থাকবো, আর আবার বাড়ির যে সমস্ত ব্যক্তিবর্গের টিকা নেওয়ার বয়স হয়েছে বা টিকার আওতায় এসেছে তাদেরকে টিকা নিতে উৎসাহিত করব, আগ্রহ সৃষ্টি করব। আর অবশ্যই আমরা যদি টিকার আওতায় না আসি তাহলে কিন্তু আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলছে না, ফলে কী হচ্ছে যে আমাদের পড়াশোনার ব্যাপক একটা ঘাটতি দেখা দিচ্ছে। অর্থাৎ আমাদের যে এই আন্তঃআণবিক যে মিথস্ক্রিয়া শিক্ষক ছাত্রছাত্রীদের ভিতরে, সেই সম্পর্কটা কিন্তু অনেকটা চির ধরে গেছে। তো এই মিথস্ক্রিয়াটাকে বজায় রাখতে গেলে আমাদের অবশ্যই স্কুলমুখী হতে হবে। তো এর জন্য আমাদের অবশ্যই প্রত্যেকের টিকার আওতায় আসতে হবে। তো সেই জন্য আমি বলবো যে আমাদের প্রতিবেশী বা বাড়ির যারা আছে তাদেরকে আমরা টিকা নিতে উৎসাহিত করব, আর আমরা স্বাস্থ্যবিধি মেনে চলব, বেশি বেশি করে স্যানিটাইজার ব্যবহার করব এবং মাস্ক পরিধান করব, লোকালয় বা লোক সমাগম এড়িয়ে চলব। অবশ্যই এডিস মশার আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা প্রত্যেকে আমাদের আঙিনা বাসাবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, প্রতিবেশীদেরকে বিষয়ে উৎসাহিত করব। তো আছেন এই যে ব্যাকটেরিয়া সম্পর্কে আলোকপাত করলাম আমরা এবং এর প্রকারভেদ সম্পর্কে আমরা জানালাম। অবশ্যই তাহলে তোমরা এগুলো চিত্র দেখে কিন্তু আরও বেশি ভালো মনে রাখতে পারবে এবং ব্যাখ্যা করতে পারবে। তো সকলকে আজকের আমি আমার ক্লাসের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। সকলের সুস্থতা এবং মঙ্গল কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও ধন্যবাদ সবাইকে।